আজকে যে গল্পটি পাঠ করব তার নাম বন্ধন। গল্পটি লিখেছেন জয়িতা বোস। রোজের মতো আজও শুভ বাড়ি ফেরার আগে একবার হাই রোডের ধারে টিঙ্কি, গোপাল, বিলা, পুকু এদের কেক, বিস্কুট, লজেন্স এগুলো দিচ্ছে আর গল্প করছে। এটাও রোজের নিয়মের মধ্যে একটি। শুভর বাবা বিশাল বড় বিজনেসম্যান, টাকার অভাব নেই। বাবার কাছ থেকে মাসে যে টাকা পায়ও সেটা ফালতু খরচা না করে এইসব পথ শিশুদের জন্য কিছু করে শুভ খুব শান্তি পায়। আসলে শুভ ঠিক ওর মায়ের মতো হয়েছে। শুভর মা বনানী ঠিক এই রকমভাবেই সবার পাশে গিয়ে দাঁড়াতো, সবার উপকার করত। শুভর বাবা দীপ্তেন্দু কোনোদিন বনানীকে বাধা দেয়নি। শুভর দিদি সীমা ছিল বনানীর ছায়া। একদম বনানীর মতোই ছিল সীমা, স্নিগ্ধ, সুন্দর, মিষ্টি, নরম ব্যবহার সবার প্রিয় করে তুলেছিল সীমাকে। সীমা আর শুভ 2 বছরে ছোট বড়। বনানীর পাশে পাশে সীমাও ছোট বয়স থেকেই শুভকে খুব যত্ন করত, ঠিক মায়ের মতো। শুভর ছোট বড় সব আবদার সীমা মিটিয়ে দেওয়ার চেষ্টা করত। ছোট্ট ভাইটা যাতে কোনো রকম বকা না খায়, মার না খায়, তার জন্য সবসময় আগলে রাখত বুক দিয়ে। বেশ আনন্দ করে দিন কাটছিল। কিন্তু কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া এসে ওদের জীবনটা পুরো পাল্টে দিল। এত বড়লোক হয়েও সীমা সাধারণ মানুষের মতো বাসে, অটোতে যাতায়াত করত। সেদিনও এনজিওতে যাবে বলে বেরিয়েছিল সীমা। সবে চাকরিটা পেয়েছিল। পথ শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছিল, নিজে রোজগার করতে চেয়েছিল, কিন্তু আর ফেরেনি। বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল রাস্তায়। আর পিছন থেকে একটা লরি এসে দুঃসংবাদটা পেয়ে বনানী মাথা ঘুরে সিঁড়ি দিয়ে পড়ে যায়। বনানীকে নিয়ে ছুটতে হয় নার্সিংহোমে। একদিকে সীমা আর একদিকে বনানী। দীপ্তেন্দু কি করে এই অবস্থার মোকাবিলা করবে বুঝতে পারার মতো অবস্থায় ছিল না। বনানী আর কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। সব শুনতে পারবে, বুঝতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। শুভ একসাথে দুটো মাকে হারালো। একজন একেবারে ছেড়ে চলে গেল, আর একজন থেকেও না থাকার মতো। এই দিনটার পর থেকে সব পাল্টে গেল। বাড়িতে কোনো হাসি ঠাট্টা হয় না, কথা হয় না। 6টা মাস কেটে গেল। সীমার 2 চোখ ডোনেট করা হয়েছিল। ডাক্তারের কাছ থেকে মেয়েটির নাম ঠিকানা সব জোগাড় করেছিল দীপ্তেন্দু, যাকে সীমার চোখ দেওয়া হয়। শুভ এসব কিছুই জানতো না। দীপ্তেন্দুর সাথে সারাদিন খুব কম দেখা হয়, কথাও হয়। কলেজ থেকে ফেরার পথে রোজ এই বাচ্চাগুলোর সাথে শুভর দেখা হয়। শুভ এদের সাথে অনেকটা সময় কাটায়, ওদের খাবার কিনে দেয়। কোথাও যেন ওর মনে হয় সীমা বেঁচে থাকলে খুব খুশি হতো। সীমার আত্মাকে শান্তি দেওয়ার জন্য যেন শুভ আরও বেশি করে যুক্ত হয়ে পড়ছে এদের সাথে। পুকু এদের মধ্যে সবচেয়ে ছোট। ওর মাথায় হাত বুলিয়ে দিল শুভ। পুকু, লেখাপড়া করবি? স্কুলে যাবি? পুকুর সাথে সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল কথাটা শুনে। শুভ বাড়ি ফিরে জানতে পারল দীপ্তেন্দু বাড়িতে। বাবা ব্যস্ত? দীপ্তেন্দু ফাইল চেক করছিল। বন্ধ করে তাকালো শুভর দিকে। না রে, আয়, কিছু বলবি? তোমার কি শরীর খারাপ? এই সময় বাড়িতে? তোর মাকে আজ একজন নতুন ডাক্তার দেখাবো, একটু পরেই আসবেন ডাক্তার। ইনি যদি কিছু আশা দেখাতে পারেন। দীর্ঘশ্বাস ফেলল দীপ্তেন্দু। তুই বল। খুব ভালো করেছো বাবা। নতুন ডাক্তার যদি নতুন আলো দেখাতে পারে তাহলে আর কি চাই আমাদের? বলছি বাবা, ভাবছিলাম পুকুদের একটা স্কুলে ভর্তি করে দেব। তুমি যদি কিছু সাহায্য করতে তাহলে ভালো হতো। দীপ্তেন্দু হাসল, শুভকে আশ্বস্ত করল, যখন যা দরকার হবে সব পেয়ে যাবে। শুভ খুশি মনে বেরোতে যেতেই দীপ্তেন্দু ডাকলেন, শুভ, খবর নিয়েছিলি? শুভ এগিয়ে এসে দীপ্তেন্দুর হাত দুটো ধরল। খোঁজ নিয়েছিলাম, বাড়িটা খুঁজে পেয়েছি, কিন্তু তালা বন্ধ। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক তাকে নিয়ে আসব। কিন্তু তুমি আমাকে এতদিন কেন বলনি? দীপ্তেন্দু চেয়ারে বসে পড়ল। আমি ওই মেয়েটির ঠিকানা কিছু না ভেবেই নিয়ে রেখেছিলাম, কিন্তু এখন বেশ কিছুদিন হলো বারবার ওই মেয়েটিকে একবার দেখতে ইচ্ছে হচ্ছে। আসলে সীমাকে দেখতে ইচ্ছে করছে। বাবার চোখে জল দুর্বল করে দিল শুভকে। কিন্তু ওকে তো ভেঙে পড়লে চলবে না। ওকে যে শক্ত থেকে মাকে, বাবাকে সামলাতে হবে। বনানীকে রাতের খাবারটা শুভ নিজে হাতে খাইয়ে দেয়।
আর সারাদিনে সব গল্প করে। ডাক্তার দেখে যাওয়ার পর শুভ বনানীকে খাইয়ে দিতে গেল। মা জানো, নতুন ডাক্তার তোমার ওষুধ সব পাল্টে দিলেন। তুমি দেখো মা, আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। কতদিন তোমার হাতে খাইনি মা, কতদিন তুমি আমাকে কাছে ডেকে আদর করো না। কথাগুলো বলতে বলতে শুভর গলাটা ধরে আসে। বনানীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভ মায়ের চোখটা মুছিয়ে দিল। কেঁদো না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে, একদম কাঁদবে না। বনানীকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে যত্ন করে শুইয়ে দিল। আয়া থাকতেও এই কাজ দুটো শুভ নিজে হাতে করে। নিজের ঘরে ঢুকে ড্রয়ার থেকে সীমার ফটোটা বের করে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে ফেলল শুভ। গত রাতেই দীপ্তেন্দু শুভকে সীমার আইডোনেটের কথা বলেছিল। মেয়েটির ঠিকানাটাও দিয়েছিল। সারা রাত টেনশনে ঘুমোতে পারেনি শুভ। সকালের অপেক্ষায় ছিল, কিন্তু আজ ওই ঠিকানায় গিয়ে যখন দেখলো তালা ঝুলছে, তখন থেকে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। এখন আর পারল না। আজ তোর কথা খুব মনে পড়ছে দিদিভাই। কেন চলে গেলি? আমাদের মেরে ফেলে দিয়ে গেলি দিদিভাই, তুই আমাদের মেরে দিয়ে গেলি। নিজেকে সামলে ফোন করলো সমীরকে, ওর বেস্ট ফ্রেন্ড। হ্যালো সমীর, কাল সকাল 10টা, রেডি থাকিস। আর কথা বাড়ালো না। শুভ ঠিক করলো কাল খোঁজ আনবেই। খোঁজ আনবে সেই মেয়েটির, যার কাছে একটি অমূল্য সম্পদ আছে, যে সম্পদটি তার দিদিভাইয়ের চোখ। ঠিক 10টার সময় সমীরকে বাইকে তুলে নিল শুভ। ঠিকানা মতো পৌঁছলো। গলিটাতে ঢুকেই সমীর থামতে বলল, তুই এখানে এলি কেন? এটা কোন গলি তুই জানিস? শুভ সমীরের কাছ থেকে জানতে পারল এই গলি কলকাতার মানুষদের কাছে খারাপ মেয়েদের গলি, যেখানে রাত হলেই রঙিন হতে আসে কিছু লোক। শুভ এসব শুনে হাসল। সমীর, আমি আমার দিদিকে নতুন করে খুঁজে পেতে এসেছি। সেটা কোন গলি তাতে আমার কিছু যায় আসে না। আজকে দরজায় কোনো তালা নেই। কলিং বেল বাজাতেই একটি মহিলা দরজা খুলে দিল। কি চাই? এটা কি শিখার বাড়ি? উনি আছেন? উৎসাহের সাথে জিজ্ঞেস করল শুভ। না, নেই। প্রায় 2-2.5 মাস হলো এখান থেকে চলে গেছি, মেজাজ নিয়ে বলল মহিলা। মন খারাপ হয়ে গেল শুভর। নেই, চলে গেছে? কোথায় গেছে? একটু ঠিকানাটা বলুন না, মিনতি করল শুভ। জানি না, আমি কি ঠিকানা নিয়ে বসে আছি? অন্য অনেক মেয়ে আছে, লাগলে বলো, না হলে ফটো এখান থেকে। মুখ খিচুনি দিয়ে বলল মহিলা। এখানে দাঁড়িয়ে আর লাভ হবে না বুঝতে পেরে সমীর শুভকে টেনে নিয়ে সরে এলো। ভীষণ ভারী মন নিয়ে বাইকটা স্টার্ট করতে যেতেই একটি বাচ্চা ছেলে, এই 7-8 বছর বয়স হবে, দৌড়ে এলো ওদের কাছে। শিখা দিদির ঠিকানা লাগবে? আমার কাছে আছে। বাচ্চাটির কাছ থেকে ঠিকানাটা নিয়ে শুভ আর সমীর নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। মনের ভিতর হাজারো উৎসাহ নিয়ে কলিং বেল বাজালো শুভ। দরজা যে খুলল তাকে দেখে শুভর মনটা কেমন যেন হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি শিখা? শিখা মিষ্টি হেসে ঘাড় নাড়ল। বলুন। দুর্বল হয়ে পড়ল শুভ। মুখ দিয়ে বেরিয়ে গেল, দিদি ভাই। সীমার মতো স্নিগ্ধ মিষ্টি রূপ শিখার। সমীর শুভর মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে এলো। দিদি, তোমার সাথে আমাদের কথা আছে। অনেক খুঁজে তোমার ঠিকানা জোগাড় করেছি। সরি, তুমি বলে ফেললাম। আসলে তোমাকে দেখে তুমিটাই বেরিয়ে এলো মুখ দিয়ে। শিখা অবাক হলো, হেসে ওদের ভিতরে ঢুকতে দিল। এবার বলো, আমার ঠিকানা পেলে কি করে? শুভ ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে। আস্তে আস্তে সব খুলে বলল। শিখা যার পরনাই অবাক হলো। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমার মধ্যে তোমার দিদিকে খুঁজতে এসেছো? কিন্তু আমি তো কারো দিদি হওয়ার যোগ্য নই। এখানে আসার আগে যেখানে গিয়ে আমার খোঁজ করেছিলে সেখানে কারা থাকে জানো তো? শুভ শিখার হাত দুটো ধরল। আমি শুধু জানি তোমার মধ্যে আমার দিদিভাই বেঁচে আছে, আমাকে দেখতে পাচ্ছে। তুমি আমার দিদিভাই আজ থেকে। আমাকে ফিরিয়ে দিও না দিদিভাই, প্লিজ। কান্নায় ভেঙে পড়ল শুভ। শিখার মনটাও কেমন যেন ভিজে গেল। আমাকে যে কেউ দিদি বলে সম্মান দিয়ে কাছে টেনে নেবে, এটা যেন আমার কাছে রূপকথার গল্পের মতো। পুরুষ মানে আমার কাছে শুধু ক্ষুধার্ত কিছু জানোয়ারের ছবি ভেসে ওঠে, যারা রাত হলেই আমাদের মতো শিকারের খোঁজে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তার জন্য আমরা দাম পাই ঠিকই,
কিন্তু তার বদলে আমাদের যা খোয়াতে হয়। ভেঙে পড়ল শিখা। শিখার চোখের জল মুছিয়ে দিল শুভ। তোমার ভাই এসে গেছে দিদিভাই, আর একদম কাঁদবে না। আমি তোমাকে এই অন্ধকার থেকে ঠিক বের করে নিয়ে যাব, দেখো। এমন সময় কলিং বেল বাজলো। শিখা দরজা খুলে কার সাথে যেন কথা বলল, তারপর শুভর দিকে তাকালো। তোমরা এখন যাও ভাই, আমাকে বেরোতে হবে। দরজার কাছে গিয়ে পিছন ফিরে তাকালো শুভ। আমি তোমার কাছে রোজ আসবো দিদিভাই? ছলছল চোখ নিয়ে শিখা শুভর মাথায় হাত রাখল। দিদির কাছে ভাই আসবে, তার জন্য পারমিশন লাগে? যখন ইচ্ছে আসবে। বাড়ি ফিরেই দীপ্তেন্দুকে সব খুলে বলল। দীপ্তেন্দু শিখাকে দেখার জন্য ছটফট করতে লাগলো। শুভ কথা দিল শিখাকে ঠিক নিয়ে আসবে বাড়িতে সারা জীবনের মতো। আজ আর কলেজে যাওয়া হলো না, তাই বনানীকে লাঞ্চটা শুভই করিয়ে দেবে ঠিক করলো। বনানীকে খাওয়াতে খাওয়াতে শুভ বলল, মা জানো, দিদিভাই তোমার সীমা বেঁচে আছে। সীমার চোখ দুটো বাঁচিয়ে রেখেছে দিদিভাইকে শিখার মধ্যে। শুভর হঠাৎ মনে হলো বনানীর ঠোঁট দুটো বোধহয় কেঁপে উঠল। তার মানে কি মা রেসপন্স করছে? শুভর বুকের ভিতরটা ধড়ফড় করতে লাগলো আশাতীত এক আনন্দে। ও বলে যেতে লাগলো, তুমি দেখলে অবাক হয়ে যাবে মা। সেই ভীষণ রকম স্নিগ্ধতা সারা মুখে। ও যখন তাকাবে তোমার দিকে, তখন তোমার মনে হবে তোমার সীমাই তোমার দিকে তাকিয়ে আছে। ওকে ছুঁলে তোমার মনে হবে তোমার সীমাই তোমার কাছে। বনানীর চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে। হাত দুটো কেমন যেন নড়ে উঠল। শুভ আনন্দে জড়িয়ে ধরল বনানীকে। মা তুমি, চিৎকার করে উঠল, বাবা বাবা, তাড়াতাড়ি এসো। একরকম দৌড়েই এ ঘরে এলো দীপ্তেন্দু। কি হলো শুভ, কি হলো? শুভ কেঁদে ফেলল। মা রেসপন্স করলো বাবা, এই প্রথম, এত মাস পর। বাবা, শিখা দিদিভাইয়ের কথা শুনে মা রেসপন্স করছে। দীপ্তেন্দু বনানীকে জড়িয়ে ধরল। ভগবান আছে বনানী, তুমি সুস্থ হয়ে যাও। শিখাকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তোমার কাছে। আবার আগের মতো আনন্দে হাসি খুশিতে ভরে যাবে এই বাড়ি। শুভ বনানীর মুখ মুছিয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিল। দীপ্তেন্দু আর শুভ বুঝতে পারল শিখাই একমাত্র যে বনানীকে সুস্থ করে তুলতে পারবে। শুভ ঠিক করলো সন্ধ্যাবেলা আবার যাবে শিখার কাছে। সন্ধ্যাবেলা শিখার বাড়ি গেল শুভ। একাই গেল, সমীরকে আর বলল না সঙ্গ দেওয়ার জন্য। ওখানে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাকে, সেটা শুভর কল্পনাতীত ছিল। শিখার বাড়ি যখন পৌঁছলো শুভ, তখন দেখলো বাড়িটাকে অন্ধকার গ্রাস করে রেখেছে। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু সব বাড়িতেই লাইট জ্বলছে, তাই লোডশেডিং হয়েছে এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিল। কলিং বেল বাজাতে গিয়ে দেখলো দরজাটা হাফ ভেজানো। দিদিভাই দিদিভাই ডাকতে ডাকতে ভিতরে ঢুকলো শুভ। দেওয়াল হাতড়ে সুইচ বোর্ড পেল। লাইটটা জ্বালতেই দেখলো সকালে দেখা সাজানো ঘর যেন প্রবল কোনো ঝড়ের আঘাতে তোলপাড় হয়ে গেছে। ভয় পেয়ে আবার চিৎকার করলো শুভ, দিদিভাই তুমি কোথায়? দিদিভাই! হঠাৎ ভিতরের ঘর থেকে কিছু ভেঙে যাওয়ার আওয়াজ শুনে এগোতেই একটা গোঙানির আওয়াজ পেল শুভ। ভিতরের ঘরে ঢুকে আলো জ্বালতেই শুভ দিদিভাই বলে চিৎকার করে উঠল। অবিন্যস্ত বিছানায় অবিন্যস্ত কাপড় গায়ে শিখা পড়ে আছে। কপালে আঘাতের চিহ্ন, ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শিখা যন্ত্রণায় কাতরাচ্ছে, গোঙাচ্ছে। শুভ আর একটুও সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডাকলো। শিখাকে দেখে ডক্টর রায় অপারেশন করতে হবে বলে দিলেন। ডক্টর রায় শুভদের ফ্যামিলি ডাক্তার, তাই কোনো রকম অসুবিধা হলো না। শুভ কিছুতেই কান্নাটাকে চাপতে পারল না। অনেক কষ্ট করে দিদিভাইকে ফিরে পেয়েছে। ভগবান কি আবার ছিনিয়ে নেবে তাকে? আতঙ্কে মনটা ভরে উঠেছে শুভর। সমীরকে একটা ফোন করলো, আর একটা ফোন করলো দীপ্তেন্দুকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এলো নার্সিংহোমে। শুভ দীপ্তেন্দুকে দেখে দৌড়ে গিয়ে একরকম ঝাঁপিয়ে পড়লো বুকের উপর, কেঁদে উঠল ডুকরে। দীপ্তেন্দু শুভকে সামলাবে কি, নিজেই কেঁদে চলেছে। সমীর পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম খেয়ে উঠছে। এমন সময় ডক্টর রায় ওটি থেকে বেরিয়ে এলেন। ডক্টর রায় জানালেন শিখাকে সাংঘাতিকভাবে শারীরিক নির্যাতন করে মারধর করা হয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছে প্রচুর। শিখা আর কোনোদিন মা হতে পারবে না। শিখার এই কষ্ট শুভ আর দীপ্তেন্দুর বুকের ভিতরটা ক্ষতবিক্ষত করে দিল। ওরা অপেক্ষা করতে লাগলো শিখার জ্ঞান আসার।
শুভ আগে গেল শিখার সঙ্গে দেখা করতে। অনেক কষ্টে নিজেকে সামলে শিখার সামনে গেল। শুভকে দেখেই কেঁদে ফেলল শিখা। আমাকে দুবাই পাঠিয়ে দিচ্ছিল ভাই, আমি যেতে চাইনি বলে ওরা আমাকে, আমি যে এই ভাইকে ছেড়ে যেতে চাইনি, তুই আমাকে একটু আশ্রয় দিবি ভাই। হাপুসে কেঁদে চলল শিখা। নার্স এসে কান্নাকাটি করে শরীরে কোনো রকম স্ট্রেস দিতে বারণ করলো। শুভ শিখার চোখের জল মুছিয়ে দিল। কাঁদিস না রে দিদি ভাই, আমি তো তোকে বাড়িতে নিয়ে যাব বলেই তোর কাছে গিয়েছিলাম। জানিস দিদি ভাই, বাইরে বাবাও এসেছে, তুই একদম কাঁদবি না, তুই আর একা নেই, তোর বাবা মা ভাই সবাই আছে, তুই এবার বিশ্রাম নে, আমি কাল সকালে আসবো বাবাকে নিয়ে। দীপ্তেন্দুকে সকালে শিখার সাথে দেখা করতে বলল শুভ। সমীরকে নামিয়ে ওরা বাড়ি চলে গেল। বনানীকে এখনই কিছু জানাবে না ঠিক করলো বাবা ছেলে। কাল শিখার কথা শোনার পর থেকে বনানীর মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে, যেন কথা বলতে চাইছে। বনানীর ডাক্তার এটা শোনার পর খুব খুশি হয়েছেন। বনানীর ইমপ্রুভমেন্ট হচ্ছে জানালেন। দীপ্তেন্দুকে চিন্তিত হয়ে পায়চারি করতে দেখে শুভ কাছে এলো। চিন্তা করো না বাবা, এখন তো সব ঠিক হওয়ার সময়। দিদিকে ফিরে পেলাম, দিদিকে মার কাছে আনলো, দেখবে মাও ঠিক হয়ে যাবে, আবার আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে যাবে। বাবা তুমি দেখো। শুভর কাঁধে হাত রাখল। তুই একদম ঠিক বলেছিস শুভ, কিন্তু যতক্ষণ না ওই জানোয়ারগুলো শাস্তি পাচ্ছে ততক্ষণ যে আমি শান্তি পাচ্ছি না। একবার মেয়েটা সুস্থ হয়ে যাক, তারপর দেখিয়ে দেব আমার ক্ষমতা কত দূর। শুভ ও দীপ্তেন্দুর কথায় সায় দিল। পরদিন সকালে শিখাকে দেখতে গেল শুভ। দিদিভাই বাবা এসেছে দেখো। দীপ্তেন্দুকে দেখে শিখা হাত জোর করতে চাইল, হয়তো কৃতজ্ঞতাবশত, কিন্তু দীপ্তেন্দু হাত দুটো নামিয়ে পাশে রাখা চেয়ারটা টেনে বসল। আমার কাছে থাকবি মা, তুই যে আমার মেয়ে, তোর মধ্যে দিয়ে যে আমার সীমা বেঁচে আছে রে, ও যে এখনো আমাদের দেখছে, ও তো আমাদের ছেড়ে থাকতে পারতো না, তুই কি করে পারবি মা। চল শিখা মা, তোর সব দুঃখ কষ্ট তোর বাবা মা ভাই সবাই আমরা ভাগ করে নেব, যাবি তো মা। বাবা মেয়ের এই মিলন দৃশ্যে শুভ আর যোগ দিল না। ও জানে বাবা কতটা কষ্ট বুকটার মধ্যে চেপে রেখেছিল। আজও চায় না বাবা বা শিখা কারোর চোখের জল থামুক, চোখের জল মুছে দিক ওদের কষ্ট। পাশে চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের চোখটা মুছে নিল শুভ। আজ শিখাকে নিয়ে বাড়ি ফেরার দিন। পুরো বাড়িটা আজ আলো দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। অনেক দিন পর এই বাড়িতে ভালো করে প্রচুর রান্না হয়েছে। সমীরকে নিয়ে শুভ শিখাকে আনতে গেল। এতদিন রোজ দীপ্তেন্দু শুভ সমীর শিখার কাছে আসতো, গল্প করত। শিখাকে জিজ্ঞাসাবাদ করে দীপ্তেন্দু তার আধিপত্যের জোরে পুলিশের বড় কর্তার সাহায্যে নারী ব্যবসাকারী ও নারী পাচারকারীদের বিশাল দলকে হাজতবাস করাতে সক্ষম হয়েছে। শিখাকে নিয়ে বাড়ি এলো শুভ। সমীর আর ভিতরে ঢুকলো না, দরকারি একটা কাজে যেতে হবে বলে চলে গেল, তবে লাঞ্চের সময় চলে আসবে বলল। বনানী দরজার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে বসেছিল। এমন সময় শুভ শিখাকে নিয়ে ঘরে ঢুকলো। দীপ্তেন্দু ওই ঘরেই ছিল। শিখা বনানীর পাশে এসে বসল। বনানীকে জড়িয়ে ধরে বুকটার মধ্যে মাথা রেখে কেঁদে ফেলল। মা। শুভ আর দীপ্তেন্দু অবাক হয়ে দেখল বনানীর হাত দুটো আস্তে আস্তে ওপরে উঠছে, কাঁপছে হাত দুটো, কষ্ট হচ্ছে বনানীর, চোখ দিয়ে জল পড়ছে। একসময় বনানীর হাত দুটো জড়িয়ে ধরল শিখাকে। সজোরে কেঁদে উঠল মা মেয়ে। দীপ্তেন্দু আর শুভ চোখের সামনে ভগবানের এক অসাধারণ অভূতপূর্ব ম্যাজিক দেখল। ওরাও আনন্দে জড়িয়ে ধরল পরস্পরকে। বেশ কয়েকদিন কেটে গেল। বনানী এখন আগের থেকে অনেক সুস্থ। কথাটা বলতে পারছে না এখনো, তবে হাত পা নাড়তে পারছে। শিখা মন প্রাণ দিয়ে সেবা করে চলেছে বনানীকে। বাড়িটা আবার আগের মতো হয়ে উঠেছে। শুভ ওর দিদিভাইকে ওর সেই ছোট্ট বন্ধুদের কাছে নিয়ে গিয়েছে। অবাক হয়ে দেখেছে সীমার মতো শিখাও ওদের প্রতি কতটা স্নেহশীল। দীপ্তেন্দু ওদের স্কুলে পড়ার ব্যবস্থা করে দিয়েছে। শিখার ইচ্ছে অনুযায়ী দীপ্তেন্দু শিখাকে একটি এনজিও খুলে দিয়েছে, যেখানে পথশিশু আর অসহায় মেয়েদের সাহায্য করা হয়। শুভ সমীর তাদের বন্ধুরাও শিখার পাশে এসে দাঁড়িয়েছে। সীমার ফটোর সামনে শিখা রোজই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর প্রণাম করে। মনে মনে ধন্যবাদ জানায় সীমাকে এত সুন্দর একটা বন্ধনে তাকে বেঁধে ফেলার জন্য। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।